गुड इवनिंग फ्रेंड्स, আমি পারিজাত ওয়ান্স অ্যাগেন তোমাদের সাথে এসে পড়েছি রিগেলিস অন এয়ার চ্যানেল থেকে। তো সেদিন আমরা যেতে যেতে মানে আমাদের অফিস যাওয়ার সময় তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম কলকাতা গেটের ওপরে। আজকে আমি তোমাদের সাথে এই কলকাতা গেটের ওপরে একটু গল্প করব। তোমাদের অনেকেই আছো যারা কলকাতা গেট তো দেখেইছো, শুনেওছো, কেউ কেউ হয়তো গেছো, বাট স্টিল অনেকে হয়তো যাওনি বা যাবে যাবে ভাবছো। কখন খুলে কখন বন্ধ হয়, অত বড় হাইটের একটা স্ট্রাকচার, যাওয়া যাবে কি না, কিরকম চার্জেস, এরকম নানা রকম কোয়েরিজ তোমাদের মধ্যে থাকতে পারে। তো আমি ভাবলাম যে এই জিনিসটা এমন একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সবাই জানতে চায়। নিজের শহরে একটা ল্যান্ডমার্ক স্ট্রাকচার কে না জানতে চায়, কিন্তু তাও অনেকে জানে, অনেকে জানে না, অনেকে হাফ জানে। তো দেখা যাক, চলো তোমাদের সাথে আমি ওটা নিয়ে ছোট্ট করে ওটার একটা হিস্ট্রি বলবো, আর তারপরে ওটার কিছু ডিটেলস দেবো, অ্যান্ড দেন ফাইনালি কিছু স্পেসিফিকেশনস, টাইমিংস এক্সেট্রা তোমাদের সাথে শেয়ার করব। আর নিচে আমার লিঙ্কের মধ্যে কিছু কিছু দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা একটা লিঙ্ক থেকে বুকিং করতে পারো, যেটা কিনা অনলাইন বুকিং, প্লাস চার্জেস অ্যান্ড আদার থিংস আমি শেয়ার করে দেবো। তো এই ভিডিওটা শ্যুট করার জন্য আমি ভাবছিলাম যে কি নাম দেওয়া যেতে পারে, এটার টাইটেল কি দিতে পারি। তো ভাবলাম যে এমন একটা টাইটেল দেওয়া যাবে যেটা কিনা ইন্টারেস্টিং হবে। তো খুঁজে টুজে আমি দেখলাম যে এটার টাইটেল এটাই হতে পারে যে টু ফাইন্ড আউট অ্যান ইনোভেটিভ প্লেস ইন ইউর সিটি। আর ইনোভেটিভনেসটা কি? কলকাতা গেট। তো কলকাতা গেট এই যে ওয়ার্ডটা, এটা বেসিক্যালি আমরা কলোকিয়ালি ইউজ করি, অফিসিয়ালি কিন্তু এটার নাম হচ্ছে বিশ্ব বাংলা গেট। নাম তো শুনতে ভালোই, স্ট্রাকচারও সেরকম। চলো যাই, এবারে দেখি আমরা অসাধারণ কলকাতা গেট। কেমন দেখলে বলো? কলকাতা গেট বা বিশ্ব বাংলা গেট, এটাকে আমরা কি বলি জানো? দ্য গেটওয়ে অফ কলকাতা। যেরকম আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া আছে নিউ দিল্লিতে, ঠিক সেরকম গেটওয়ে অফ কলকাতা। অ্যান্ড দিস ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাকচার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। যেমন লন্ডন আই ইউনাইটেড কিংডমে আছে, আবার আইফেল টাওয়ার ইন প্যারিস সুইজারল্যান্ড। তো এই সমস্ত যে ওয়ার্ল্ড ক্লাস মনুমেন্টস রয়েছে, তার সাথে আমাদের এই বিশ্ব বাংলা গেটকে কিন্তু কম্পেয়ার করা হয়। সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটার জন্য আমরা সবাই খুব প্রাউড ফিল করি। তো এইটা কনসেপ্ট, ডেভেলপমেন্ট, স্ট্রাকচার কিভাবে এলো, সাডেনলি হলো কেন? আগে তো কখনো এই জিনিসটা ভাবা হয়নি। সো ওয়াই নাও? কে ভাবলো, কিভাবে ভাবলো, ভাবনাটার কনসেপ্টটা কিভাবে তৈরি হলো, এই যে নানা রকম ব্যাপার খুব ইন্টারেস্টিং, আমি শেয়ার করি তোমাদের সাথে। আমাদের পশ্চিমবাংলা, আমরা তো সবাই জানি, গ্রাম থেকে শহর, শহর থেকে আজকে ডেভেলপড কলকাতা। আর নিউ বেঙ্গল বলতে যেটা আমরা বুঝি, যে যেখানে একটা রেনেসা এসে গেছে, রেনেসা স্ট্রাকচারাল, ইঞ্জিনিয়ারিং, ইকোনমি, ইন এভরিওয়্যার। আইটি সেক্টরের গ্রোথ তো আমরা জানি, কিন্তু শহরটাকে সাজানোর ব্যাপারে আমরা কি ওটাকে অ্যাকচুয়ালি নিউ বেঙ্গল বলতে পারি? রাইট, এখন পারি, বাট আগে পারতাম না। তো এই যে নিউ বেঙ্গল কনসেপ্ট, যেখানে একটা রেনেসা এসছে, রেনেসা মানে নবজাগরণ, এটা এসছে, কিছু কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস হয়েছে অন দ্য ফেস অফ দ্য সিটি, যেটাকে আমরা ফেস লিফট বলি। তো তার মধ্যে একটা প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে এই কলকাতা গেট বা বিশ্ব বাংলা গেট। এবং এই যে কনসেপ্ট অফ বিশ্ব বাংলা গেট, এটা কিন্তু নিয়ে এসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সো মমতা ব্যানার্জি চিন্তা করলেন যে বেঙ্গল তো বিভিন্ন দিকে ডেভেলপ হচ্ছেই, বাট বেঙ্গলকে নিউ বেঙ্গল বলে চ্যালেঞ্জ করবার মতন এমন একটা কিছু করতে হবে যেটাকে কেউ ডিনাই করতে পারবে না। ইট ইজ নট দ্য ওল্ড ফ্যাশন, বাট ইট ইজ সামথিং উইচ ইজ নিউ অ্যান্ড ভেরি ব্রিলিয়েন্ট। সো দেখা যাক এবারে কি কি হয়েছিল। প্রথমত, এই টাইপের স্ট্রাকচারের জন্য প্রাইমারি জায়গা যেটা দরকার, সেটা হচ্ছে অনেকটা ওয়াইড স্পেস দরকার। ওয়াইড স্পেস দরকার, অনেক হাইটস দরকার, এই সমস্ত জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তো এর মধ্যে কি হলো, প্রথমত ভাবা হলো যে কিভাবে করা যেতে পারে। তো
তো এই করবার ব্যাপারে ফার্স্ট থিং ওয়াজ ল্যান্ড। কোথায় করা হবে চিন্তা ভাবনা করে দেখা গেল যে ভিআইপি রোড হলদিরাম যেটা আমাদের আছে, সবাই নিশ্চয়ই জানো তোমরা, দ্যাট কুড বি আ গুড প্লেস, কিন্তু ওখানে জায়গা নেই, চারদিকে ব্লক। তারপরে ভাবা হলো ঠিক আছে চিনার পার্ক কুড বি আ বেটার চয়েস, যেদিকে নিউ টাউন ঘুরে যাচ্ছে সেই চিনার পার্কের ক্রসিং, বাট সেখানেও বড় প্রবলেম হচ্ছে জায়গা আর দুপাশে বড় বড় বিল্ডিং। তো যাই হোক, এরকম ভাবে আলোচনা চলছে, জল্পনা কল্পনা চলছে, তাহলে কলকাতা গেটটা কোথায় করা গেলে বেস্ট হবে। এরকম করতে করতে ফাইনালি এখনকার যে পজিশন সেই জায়গার কাছাকাছি নারকেল বাগানের উল্টো দিকে যে রবীন্দ্র তীর্থ আছে তার পাশে ওখানে রোটারি 1 আছে, ওইখানে করার ফাইনালাইজ করা হবে। বাট দেন আবার সেখানে ট্রাফিকের প্রবলেম, রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট যাচ্ছে, তো দের ইজ আ প্রবলেম ইন ট্রাফিক, আবার ক্যান্সেল। তো 1999-এ যখন এইসব নিয়ে ফার্স্ট প্ল্যানিং চলছে প্রজেক্টের, তখন এই ইভ্যালুয়েশন করতে 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 রোটারি 1-এর সেই পজিশন থেকে ফাইনালি এখনকার প্রেজেন্ট যে নারকেল বাগান ক্রসিংয়ে বিশ্ববাংলা গেট রয়েছে সেই জায়গাটা ফাইনালাইজ হয়, এবং সেটাকে মান্যতা দেওয়ার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে পারমিশন চাওয়া হয়, সেখান থেকে পারমিশন আসে, অ্যান্ড দেন জব স্টার্টস। এই জায়গাটা এমন একটা ক্রসিং, বিজি ক্রসিং, এয়ারপোর্ট যাচ্ছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সমস্ত গেটসদের এন্ট্রি এক্সিট, মানে প্র্যাকটিক্যালি গেটওয়ে টু কলকাতা এই এরিয়াটাকে বলা যায়। সঙ্গে নজরুল তীর্থ রয়েছে, এক পাশে সেক্টর 5 ঢুকে যাচ্ছে, আর একদিকে নিউ টাউন এক্সটেনশন চলে যাচ্ছে, সেক্টর 3, সেক্টর 1, সেক্টর 2, একদিকে ওয়াটার বডিজ চলে যাচ্ছে। তো মাল্টিপল সাইডস থেকে এই জায়গাটাকে অ্যাপ্রোচেবল। তো এই জায়গাটা ওই জন্য বেস্ট হলো, এবং এই জায়গাটাকে কিভাবে মডিফাই করা যায় সেটার চিন্তাভাবনা শুরু হলো। বাট দেন এই সব কিছুর আগে ফার্স্ট কোয়েশ্চেন আসবে সবার মাথায়, আমাদের, তোমাদেরও তাই নিশ্চয়ই, যে এই যে একটা অদ্ভুত ডিজাইন উল্টো ইউ এর মতন, এই ডিজাইনটা হলো কোত্থেকে, কে এটাকে প্ল্যান করলো, হাউ ইট ইজ ইভলভ। তো তার জন্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যেরকম আমাদের ছোটবেলায় আমরা ড্রয়িং কম্পিটিশন করেছি, মনে আছে তো সবার, নিশ্চয়ই মনে আছে। সো এই ডিজাইনটাকে ফেচ করবার জন্যে ন্যাশনালি ড্রয়িং কম্পিটিশন করা হলো। ড্রয়িং মানে এই সেই আমাদের ছোটবেলার ড্রয়িং নয়, আর্কিটেকচারাল ড্রয়িং ফ্রম দ্য ডিফারেন্ট আর্কিটেক্টস অ্যাক্রস দ্য নেশন। এবং সেটা হলো আমাদের সল্টলেকেরই একজন, যিনি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, মিস্টার দুলাল মুখার্জি, খুব ফেমাস, হয়তো তোমরা কেউ কেউ সেই নামটা শুনেছো। তো ওনার তত্ত্বাবধানে এই প্রজেক্টটাকে নেওয়া হলো, এবং এই প্রজেক্টটার পরে প্রচুর রেসপন্সও এলো। তো এই রেসপন্সগুলোকে ইভ্যালুয়েট করে দেখা গেল যে ভেক্টর ডিজাইনস বলে একটা কোম্পানি আছে পুনাতে, তারা খুব সিম্পলিস্টিক ওয়েতে খুব ফিউচারিস্টিক ডিজাইন দিয়ে একটা কনসেপ্ট পাঠিয়েছে, যেটা ইনভার্টেড 4টে ইউ রয়েছে, যার মধ্যে খুব স্টেবিলিটি রয়েছে। এবং ওরা প্রপোজ করেছে, যদিও এই প্রপোজালটা আরো অনেক জায়গা থেকে এসেছিল, যে এমন একটা গেট হোক যেটাকে ইউটিলিটি গেট হিসেবে ইউজ করা যায়, লাইক আইফেল টাওয়ার, সেখানে লিফট আছে, তো যারা ট্রাভেলার্স দে ক্যান গো হাই অন দ্য আইফেল টাওয়ার টপ, ঠিক সেরকমই এটাকেও করার প্ল্যান হলো। বাট দেন এখন আমরা যেটা দেখি যে ওর মধ্যে রেস্টুরেন্ট এন্ড অল সবকিছু আছে, সেই প্ল্যানিংটা কিন্তু অনেক পরে এসছে। ইনিশিয়ালি ওটা ছিল জাস্ট একটা ভিউইং গ্যালারি হবে, এবং সেই ভিউইং গ্যালারি থেকে যারা আসবে ভিজিটার, তারা পুরো এন্টায়ার এরিয়াটা 360 ডিগ্রি ভিউ করতে পারবে। ভেতরে গ্যালারি থাকবে, গ্যালারিতে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার যা হেরিটেজ, সমস্ত হেরিটেজের নানা রকম আর্টিফ্যাক্টস, আর্টস, কালচার্স, এই সমস্ত কিছু নিয়ে হবে। এবং এই সমস্ত করতে করতে যখন ডিজাইন ফাইনাল হলো, তখন একটা প্রাইমারি জিনিস উঠে এলো যে এর পেইন্টিং কিভাবে করা হবে। তো পেইন্টিং এর ব্যাপারটা যখন এলো, তখন দেখা গেল যে পেইন্টিং এর মধ্যে শুধু পেইন্টিং করলে ভালো লাগবে না, তো পেইন্টস এর মধ্যে এমন ভাবে করতে হবে যার মধ্যেও কিছু ইনোভেটিভনেস থাকে। তখন আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে কবিতার লাইন উনি ওনার ভার্সনে কনভার্ট করে সেগুলোকেই পেইন্ট করলেন। সো দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইনোভেটিভ। তোমরা যখন যাবে, ডেফিনেটলি যাবে, আই এম শিওর, তখন দেখতে পাবে এগুলো ভেতরে রয়েছে। তো চলো তারপরে নেক্সট কি হলো আমরা দেখে নিই। এরপর 2 বছর পেরিয়ে গেছে,
2017 6th মার্চ ফার্স্টের কনস্ট্রাকশন শুরু হয়। বাট কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে তার আগের 2 বছরে কি হলো সেটা একটু ব্রিফলি এক লাইনে বলে দিই। এর জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছে আমাদের হিডকো থেকে, যেহেতু হিডকোর প্রজেক্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং টেকনোলজির কিভাবে উপযোগ করা যায় এখানে সেগুলোর উপরে অনেক চিন্তা ভাবনা হয় এবং ফাইনালি ঠিক করা হয় যে একটা ল্যান্ডমার্ক স্ট্রাকচার বানানো হবে। তো এই যে বললাম 6th মার্চ 2017 যখন কনস্ট্রাকশন স্টার্ট হলো, এই সময় এই গেটটার ফার্স্ট পিলারগুলো হলো। তো পিলারগুলো যে হলো, পিলারগুলো হচ্ছে স্টিলের। তোমরা নিশ্চয়ই দেখবে, ছবিতেও দেখেছো বা ফিজিক্যালিও গিয়ে দেখেছো, পিলারগুলো ইউ শেপের, ইনভার্টেড ইউ অর্থাৎ উল্টো ইউ এর মতন বেন্ড করা। তো তাহলে স্টিল দিয়ে যখন করা হলো, স্টিলটাকে বেন্ড করা হয়েছে ওই ফরম্যাটে, তাহলে তো ওই ইউ শেপটা আসবে। বাট সারপ্রাইজিংলি যে স্টিল ইউজ করা হয়েছে দ্যাট ইজ আ ফ্ল্যাট স্টিল, এবং স্টিলটাকে কোথাও বেন্ড করা হয়নি। স্টিলটাকে টেকনোলজির সাহায্যে, ওয়েল্ডিং এর সাহায্যে এমন ভাবে সুপিরিয়র ওয়েতে জোড়া হয়েছে যে 4খানা ইউ সোজা হয়ে মিলে গিয়ে একটা জায়গায় কোয়েনসাইড করেছে। তো এই জিনিসটা ইজ ইটসেলফ ইঞ্জিনিয়ারিং মার্বেল। তো এটা করতে গিয়ে অনেক ডিফিকাল্টিজ এসছে, অনেক রোড ব্লকসও এসছে ইন বিটুইন। আমি ওই দিকের অত ডিটেলসে যাচ্ছি না। তো আমাদের কনসার্ন এরিয়া, এবার আমাদের যে ইন্টারেস্টিং এরিয়া, যে মাঝখানের যে বেল্ট, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, যার মধ্যে সমস্ত গ্যালারি আছে, ইভেন এখন রেস্টুরেন্টও আছে, সেটা কিভাবে হলো। এই যে মাঝখানের সার্কেলটা, এর আবার দুটো পার্ট, একটা বড় আর একটা ছোট। ছোট পার্টগুলো তো নিয়ে প্রবলেম নেই, প্রবলেম হলো বড় পার্টগুলো নিয়ে। কেন? বড় পার্টগুলো দেখা গেল যে তুলতে গেলে যেদিন তুলবে 48 ঘন্টা সময় লাগবে অ্যাট এ স্ট্রেচ উইদাউট ব্রেক। এবার তোমরা চিন্তা করে নাও যে ওরকম একটা বিজি রোড কিভাবে করা যাবে, আবার ডিলে। এই ডিলেটাকে অ্যাভয়েড করবার জন্য আরো অনেক টেকনোলজির অ্যাপ্লিকেশন হলো, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এর মধ্যে যে হাইট, এই যে ইনভার্টেড ইউ যেটা ওপরে গিয়ে মিলছে, সেখান থেকে গ্রাউন্ডের হাইট হচ্ছে 180 ফিট। সো 180 ফিট মানে তুমি ধরে নাও আমাদের নর্মাল যে বাড়িতে আমরা থাকি 10 ফিট হাইট হয় সিলিং এর, তো সেই হিসেবে দেখতে গেলে 18 তলা বিল্ডিং এর সমান। ডিফিকাল্ট জব। আর নিচের যে বেল্টটা, যেখানে রেস্টুরেন্ট এন্ড আদার থিংস আছে, সেটা 75 ফিট, অর্থাৎ 7.5 তলা বিল্ডিং এর হাইট। ওপরটা মিলেলে 7.5 থেকে 8 তলা বিল্ডিং, যার মধ্যে রেস্টুরেন্ট পোর্শনটা হোল্ড করছে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে অত বড় বড় প্লেট ওরকম 7 তলা 8 তলা তুলবে ক্রেন দিয়ে, রাস্তা পুরো ব্লক হয়ে যাবে, কিভাবে করা যাবে, ট্রান্সপোর্ট কিভাবে হবে, সেফটি কিভাবে হবে, এই সমস্ত নানা কোয়েশ্চেনে পুরো জিনিসটা আবার হিচের মধ্যে চলে গেল। নেভারদিলেস আস্তে আস্তে সবগুলোকে সর্ট আউট করা হলো, এক একটা দিন ডিসাইড করা হলো যে কখন ওইগুলো লিফটিং করা হবে। যখন পিলার্স গুলো পোস্টিং করা হলো, পিলার্স পোস্টিং এর জন্য আমাদের গভর্নমেন্ট থেকে পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে বসে ডিসাইড করা হলো যে রাত 11টা থেকে ভোর 5টা এই সময়ই শুধুমাত্র কাজ করা যাবে, বাকি সময় ট্রান্সপোর্টেড এবং নর্মাল ট্রাফিকের জন্য ছেড়ে দেওয়া হবে। যদিও ওই সময় যখন আমরা ওখান দিয়ে বেরোতাম, যখন ওটা তৈরি হচ্ছিল, দেয়ার ওয়াজ এ হিউজ ট্রাফিক। নেভারদিলেস একটা ভালো জিনিস হচ্ছে, তো স্যাক্রিফাইস তো কিছু করতেই হবে অ্যাজ ইউজুয়াল। তো এইগুলো হওয়ার পরে একটা স্টেজ হলো যখন 48 আওয়ার্স করে ব্রেক দিয়ে দিয়ে মাঝখানের ওই পোর্শনগুলোকেও ওরা ফাইনালি লিফট করলো। এইবারে যেটা সবচেয়ে বড় ডিফিকাল্টিস জায়গা এলো, মাঝখানের গ্লোব। অরিজিনাল যখন ওই প্ল্যানিং হয়েছিল তখন মাঝখানে একটা গ্লোব ছিল। তোমরা হয়তো অনেকে জানো, হয়তো জানো না। যেটা জানো সেটা হচ্ছে যে আগে গ্লোবটা ছিল, এখন নেই। শুনেছো হয়তো যে গ্লোবটা ওপর থেকে কোনোভাবে পড়ে গেছিল। তো ইট ইজ রাইট, একটা হিউজ গ্লোব ছিল। সেই গ্লোবটাকে ওই রকম 18 তলা বিল্ডিং এর হাইটে তুলে সেটাকে স্ট্রিং দিয়ে, অর্থাৎ লোহার তার দিয়ে হ্যাং করা। প্রথমত তো জব তো ডিফিকাল্ট ছিলই, ডেফিনেটলি দেখা গেল যে ওই গ্লোব তার এত ওয়েট যে ওপর থেকে স্ট্রিং দিয়ে ঝোলানোর পরে সেটা স্টেবল রাখা যাচ্ছে না। 1-2 দিন ওরকম ঝোলানো যে হয়নি তা নয়, বাট তখন ক্রেন লাগানো ছিল। এবং সবকিছু হওয়ার পরেও যখন ক্রেনটা সরিয়ে নেওয়া হলো, সাডেন মোমেন্ট অ্যাক্সিডেন্টালি ওই সমস্ত তার, যে হিউজ রোপ, স্টিল রোপ যেটা দিয়ে ওইটাকে ঝোলানো হয়েছিল, সেটা ছিঁড়ে
গ্লোবটা নিচে পড়ে গেল, বাট নো ক্যাজুয়ালিটি। অ্যান্ড দেন যেরকম সব জায়গায় স্টোরি কখনো কমপ্লিট হয় না যদি সেখানে ভিলেন না থাকতো, গ্লোবটা হয়ে গেল ভিলেন, মিডিয়ার আন্ডারে চলে এলো, মিডিয়া ট্রায়ালস হয়ে গেল, পুরো প্রসেস ওয়াজ অন হোল্ড, পুরো ব্যাপারটা সেটব্যাকে চলে গেল। আগেন দের ইজ আ ডিলে। এই ডিলে কাটতে কাটতে চলে গেল আরো 1 বছর। যাই হোক, পরে অ্যানালিসিস করে দেখা গেল যে ওই রকম টাইপের গ্লোব ওখানে বসানো পসিবল না। তার কারণ গ্লোবটা যেহেতু পুরোটাই হ্যাঙ্গিং, তো উইন্ড প্রেশার, ভাইব্রেশন, ওই জায়গাটার যা লোড সেটা ও স্ট্রিং দিয়ে ঝোলালে সেটা রাখতে পারছে না। তো দ্য এন্টায়ার প্ল্যানিং ওয়াজ ডিসকার্ডেড গ্লোবের ব্যাপারটা। নাও রিমেনিং পোর্শন, যে পোর্শনটা আমাদের এখন রেস্টুরেন্ট বা গ্যালারি আছে, সেই জায়গাটাকে ডেভেলপ করার ব্যাপার। তো নিটিগ্রিটিস গুলো আস্তে আস্তে করতে হবে। ওপরে তো তোলা হয়ে গেছে, এবারে তোমরা দেখবে যে ওটার পুরো চারপাশটা গ্লাসের, এবং দ্যাট গ্লাস ইজ আ ডাবল সাইডেড গ্লেজড গ্লাস, টাফেন্ড। এই যে গ্লাস, এই গ্লাস আমাদের এখানে তৈরি হয় না। এই গ্লাস ব্যাঙ্গালোর থেকে স্পেশাল অর্ডার দিয়ে ট্রান্সপোর্টে এসছে। আবার তার মধ্যে হিচ, কি হিচ? ট্রান্সপোর্টে আসতে গিয়ে 20% অফ দ্য গ্লাস ব্রোকেন। যা গ্লাস অর্ডার হতো, যখন আসতো 2টো মাল অর্ডার করতো তো 1টা ভেঙে যেত, 4টে মাল অর্ডার করতো 2টো ভেঙে যেত। এইরকম করে 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 পুরো জিনিসটা কমপ্লিট করতে আবার অনেক ডিলে হয়ে যায়। ফাইনালি আফটার অল দিস স্ট্রাগলস পুরো জিনিসটা দাঁড়ায়। তারপরে ফায়ার ডিপার্টমেন্টের ম্যাটার আসে। ফায়ার ডিপার্টমেন্ট বলে যে শুধু লিফট থাকলে হবে না, বিকজ ইনিশিয়ালি ওখানে শুধুই লিফট ছিল। তখন কিন্তু ওই সাইড স্টেয়ারিং গুলো হয়নি। সাইড স্টেয়ার গুলো ফায়ার ডিপার্টমেন্টের রিকোয়েস্টে আবার প্লেস করা হলো। দেন রেস্টুরেন্টের প্ল্যানিং ইনিশিয়ালি ছিল না। পরে চিন্তা ভাবনা করা হলো যে ওটাকে পাবলিক যাতে আরো বেশি অ্যাট্রাকটিভ ফিল করে, তার জন্য লেটস হ্যাভ আ মোর দেন ইউটিলিটি থিং। তো মোর দেন ইউটিলিটি থিং মানে শুধু তো একটা গ্যালারি বা ভিউইং অ্যাঙ্গেল, সেগুলো তো ছিলই। রেস্টুরেন্টে যদি অ্যাড করা হয়, পিপল ক্যান গো অ্যান্ড সিট দেয়ার, বসবে, খাওয়া দাওয়া করবে, টাইম স্পেন্ড করবে। তো ইট উইল বি আ রিমেম্বারেবল থিং ফর দেম, মানে ওয়ান্স লাইফ টাইম ধরতে পারো তোমরা। এরপরে কি হলো, রেস্টুরেন্টটা তৈরি হলো, প্ল্যানিং চলে এলো, স্যাংশন হলো। রেস্টুরেন্টের সাথে সাথে ভেতরে যে গ্যালারি ছিল সেগুলো হলো। তারপরে সেখানে স্পেশালি সেলফি বুথ হলো। সেলফি বুথের সঙ্গে একটা মাথায় এলো যে সেলফিতে যখন সবাই নেবে সেলফি, তো সেটাকে সোশ্যাল সাইটে আপলোড করার ব্যাপার থাকবে। দেন ওয়াই নট আ ওয়াইফাই জোন? চলো ওয়াইফাই জোন হয়ে গেল। এখন ওখানে অটোমেটিক ওয়াইফাই জোন আছে, বাট দেয়ার আর সার্টেন রেস্ট্রিকশনস অলসো। বাট দেন ওভারঅল জিনিসটা দাঁড়িয়ে গেল। এরপরে চলে এলো সেফটির ব্যাপার। সো আমরা সবাই যখন একটা ওরকম 18 তলা হাইটে ঝুলন্ত, রাদার লিটারেলি, তো সেফটি মেজার তো ইম্পর্টেন্ট। তখন কি হলো, দেশের বিভিন্ন খুব প্রাইম ক্যাটাগরির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ডাকা হলো। তারা সমস্ত কিছু চেক টেক করলেন, করে বললেন যে না, ইট ইজ অ্যাবসলিউটলি সেফ, কোনো প্রবলেম নেই। সো নাও লোকাল সিকিউরিটি রিলেটেড ম্যাটারটা কি হবে, তার জন্য 60টা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হলো, প্লাস এয়ারপোর্ট গ্রেড হাই সিকিউরিটি সেখানে ইমপ্লাই করা হয়েছে। এবং টোটাল ক্যাপাসিটি হচ্ছে ওখানে 70 সিটস, বাট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ডিসাইড করা হলো যে 50 সিটসের বেশি ওখানে কোনো অ্যালাউ করা যাবে না। তো আউট অফ 70, 50 সিটসই অকুপাইড হতে পারে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ফর সেফটি রিজন, লোড, এই সমস্ত নানা রকম ফ্যাক্টরস আছে। এবং এখন যেটা রান করছে সেটা হচ্ছে অন 50 বেসিস, টাইম স্লট রয়েছে তার মধ্যে। এর যে বুকিং হয় সেই প্রসেসটা আমি এবার নেক্সট আসছি, বাট সো ফার ইট ইজ ভেরি সেফ। তো তোমরা সবাই উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস সেফলি ওখানে যেতে পারো টু এনজয় আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওর মতন ভিউ কলকাতায় কেন কোথাওই পাওয়া যাবে না। ইট ইজ ফ্যাবুলাস, অ্যাবসলিউটলি ফ্যাবুলাস। আচ্ছা, এরপরে কিছু বেসিক জিনিস আমি বলে দিই। ফার্স্ট অফ অল, দ্য এন্টায়ার এই যে গ্যালারিটা, এটা কিন্তু আন্ডার সিসিটিভি। এখানে কোনো রকম ফ্লেমেবল আর্টিকেলস, কোনো ব্যাগ, কোনো খাবার দাবার, কোনো আর্মস অ্যামিউনিশনস, এই সমস্ত কিছু প্রহিবিটেড। যদি কোনো রকম কোনো ফল্ট কারুর নজরে আসে, স্ট্রেট অ্যাওয়ে পেনালাইজ করা হয়। এবং ফার্স্ট চার্জ হচ্ছে, বেসিক চার্জ স্টার্টস ফ্রম 500 রুপিস পেনাল্টি। নাও
এর দুটো পার্ট এই গ্যালারির। একটা হচ্ছে অনলি ফর ভিউইং পারপাস, যে তোমরা যেতে পারো, গিয়ে ঘুরে আসতে পারো, সেটা খুব ইকোনমিক্যাল, 100 রুপিস, এবং বিকেলবেলা হয় 4টে থেকে 6টা অব্দি ভিউইং গ্যালারি থাকে এখন। আর একটা হচ্ছে লাঞ্চ সেকশনটা হয় দুপুরের দিকে। তো লাঞ্চ সেকশনের জন্য সেপারেট একটা ক্যাটেগরি রয়েছে, সেটাকে আমরা বলি লাঞ্চ অ্যান্ড ব্রাঞ্চ। তো লাঞ্চ অ্যান্ড ব্রাঞ্চ যেটা সেকশন, সেখানে দুটো হয়। একটা হচ্ছে উইকডেজ, যেটা শনিবার থেকে শুরু করে সোমবার ছেড়ে দিয়ে, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই কদিন চার্জেস হচ্ছে 550 টাকা, আর সানডে হচ্ছে 650 টাকা। এটা হচ্ছে লাঞ্চ অ্যান্ড ব্রাঞ্চের জন্য। মানডে কিন্তু অফ। আবার ভিউইং গ্যালারিতে আমি অলরেডি বললাম চার্জেস জাস্ট 100 রুপিস, এগুলো সবই পার হেড চার্জেস। প্লাস ডিনার সেকশন হচ্ছে ইভিনিং এ, সেটার আবার আলাদা চার্জেস। ডিনার সেকশনের জন্য মিনিমাম বিলিং 500 হতে হয়, আর ডিনার সেকশনের জন্য কোনো আলাদা টিকিট নেই, ওই টিকিটেই ডিনার সেকশন হয়, বাট বিলিং হ্যাজ টু বি দেয়ার। তো এরকম 3টে গ্রেডে ভাগ করা আছে। তো ওখানে খাবার দাবারের ব্যাপারে আমি একটু পরে আসছি, তার আগে আরো কিছু ব্রিফ ডেসক্রিপশন আছে, সেগুলো বলে দিই, ইট উইল বি ইজিয়ার ফর ইউ। তো ওখানে যেরকম 45 মিনিটসই কেউ থাকতে পারবে, অর্থাৎ সাপোজ তুমি গেলে তোমার বন্ধুদের নিয়ে, বুকিং করলে, তো তুমি 45 মিনিটই ওখানে স্পেন্ড করতে পারবে। নিয়ম হচ্ছে বুকিং এর অনলাইন বুকিং দুটো জায়গা থেকে করা যায়। একটা হচ্ছে হিডকোর ওয়েবসাইট থেকে, সেটা আমি লিঙ্কে দিয়ে দেবো, আর একটা হচ্ছে বুক মাই শো। এই দুটো পোর্টাল থেকে করা যায় অনলাইন বুকিং। অনলাইন বুকিং এ বুকিং স্লিপ যেটা হয়, বুকিং স্লিপ নিয়ে ওখানে যেতে হয়। ওখানে গেলে নিচে টিকিট কাউন্টার আছে, ওরা তোমাকে ফিজিক্যাল টিকিট ইস্যু করবে। ওর বেসিসেই কিন্তু সমস্ত প্রসেসটা হয়, কারণ যখনই বুকিং স্লিপ ইস্যু হবে ওখানে টিকিট কাউন্টার থেকে, তখন তোমাকে স্লট বলে দেওয়া হবে, ওই স্লটেই তোমায় যেতে হবে, ওই স্লটের টাইম শেষ হয়ে গেলে তোমাকে ফেরত আসতে হবে। এটা হচ্ছে প্রসেস, যাতে একসঙ্গে বেশি লোকের ভিড় না হয়ে যায়, তার জন্যই এরকম নিয়ম। আর ওপরে কোনো টয়লেট নেই, টয়লেট নিচে টিকিট কাউন্টারে আছে। সমস্ত ব্যাগেজ নিচে জমা রাখতে হবে, ওপরে নিয়ে যাওয়া যাবে না। তো গিয়ে টিকিট ফার্স্টে ইস্যু করাতে হবে, ওই অনলাইন বুকিং স্লিপ দেখিয়ে ব্যাগেজ রাখতে হবে, টয়লেট করার থাকলে টয়লেট করে, দেন ইউ গো আপ। ফোন নিতে পারবে। লাঞ্চ অ্যান্ড ব্রাঞ্চের যদি তোমরা যাও লাঞ্চ করতে, উইথ ফ্যামিলি হোক বা হোয়াট এভার, তো সেই ক্ষেত্রে টাইম হচ্ছে মঙ্গল থেকে শনিবার, সোমবার অফ থাকে। মঙ্গল থেকে শনির টাইমিংস হচ্ছে 1টা থেকে 4টে পর্যন্ত। আর যদি রবিবার যাও তাহলে 11টা থেকে 3টে পর্যন্ত সকালে। এটা হচ্ছে লাঞ্চ অ্যান্ড ব্রাঞ্চ। সমস্ত বুকিং কিন্তু অনলাইনেই হচ্ছে। এরপরে ভিউইং গ্যালারি যেটা হচ্ছে, সেটা হচ্ছে 4টে থেকে 6টা অবধি বিকেলবেলা, 100 টাকার টিকিট যেটা। সেখানে কিন্তু কোনো রকম ফুড তোমাকে পারমিট করা হবে না, মানে তুমি ওখানে গিয়ে আলাদা করে নিতে পারো, কিনতে পারো, ইটস অলওয়েজ অ্যাভেলেবল, বাট আগের থেকে বুকিং হবে না। ওকে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ওখানে কিন্তু সিগারেট, গুটকা, চুইং গাম কোনো জিনিস অ্যাপ্লিকেবল না। দেখতে পেলেই পেনাল্টি 500 টাকা স্ট্রেট। ইম্পর্টেন্ট থিং, লিকার্স, অ্যালকোহলস স্ট্রিক্টলি প্রহিবিটেড, বিকজ ওটা ফ্যামিলি রেস্টুরেন্ট। এবারে হচ্ছে ডিনারের ব্যাপারটা একটু ডিফারেন্ট। ডিনারের কিন্তু অনলাইন বুকিং হয় না, ডিনার প্রি বুকিং করতে হয় ওভার টেলিফোন। টেলিফোনের টাইম স্লট দেওয়া আছে, কোন টাইম স্লটে হবে। টেলিফোনে যখন প্রি বুকিং হয় তখন ওখান থেকে টাইম স্লট দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী ডিনার তোমরা যেতে পারবে। বাট ডিনারের ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। সো ইট ইজ ইম্পর্টেন্ট। ডিনারের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হয়, সো হয়তো তোমরা গেলে ভিড় আছে, হলোই না আর জায়গা, এরকম হতে পারে। সো ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড। সো আগের থেকে ফোন করে প্রি বুকিং নিতে হবে ডিনারের জন্য। কোন নাম্বারে ফোন করতে হবে, কটা থেকে কটা ফোন করতে হবে, সেগুলো আমি নিচে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবারে চলে আসি ব্রিফলি একটু মেনুর ব্যাপারে। এখানে মেনু একদম স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত এভরিথিং অ্যাভেলেবল। স্টার্টার তুমি ভেজ স্টার্টার পাবে, নন ভেজ স্টার্টার পাবে, মেন কোর্স আছে, স্যুপস অ্যান্ড স্যালাডস আছে। মেন কোর্সের মধ্যে ভেজ আছে, মেন কোর্স নন ভেজ আছে, ডেজার্টস আছে। মানে ইট ইজ আ ফ্যাবুলাস
অ্যারেঞ্জমেন্ট অফ ফুডস, মানে তুমি দেখে শেষ করতে পারবে না। আচ্ছা, চাইনিজ আছে, আবার পাস্তা সেকশন আলাদা আছে, এবং রেটস আর ভেরি রিজনেবল। ইউ ক্যান জলি ওয়েল গো হ্যাড অ্যান্ড স্পেন্ড দ্য ডে অন দিস প্লেটস। তো খাবার ভেরি ভেরি ডেলিশিয়াস, কোনো প্রবলেম নেই, কোয়ালিটি ইজ অ্যাবসলিউটলি গুড। আর টাইমিংস যে স্লট আমি বলেছি সেই স্লটে যদি হয় তাহলে তো লাঞ্চ অ্যান্ড ব্রাঞ্চে গেলে তো খাবার ওর মধ্যেই থাকছে। ডিনারে যখন প্রি বুকিং হচ্ছে খাবার তোমাকে বুক করতে হবে অন আলাকার্টে, মিনিমাম বিলিং তো 500 আমি আগেই বলেছি। আর বাকি যারা যাচ্ছে তারা অ্যাট এনি টাইম যখনই তোমরা ভিজিট করবে, যদি ইভেন 100 রুপিজের টিকিটেও যাও, ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড পারচেজ এনিথিং। মেবি তোমরা স্যুপ নিয়ে বসতে পারো, স্টার্টার নিয়ে বসতে পারো, বেভারেজ অলসো অ্যাভেলেবল লাইক থামস আপ অ্যান্ড অল দিস থিংস, টি, কফি, হোয়াট এভার। So everything is available. It's a full-fledged, beautifully decorated, theme, authentic restaurant. Now, I hope যে টোটাল যে ডেসক্রিপশন এবং যে স্টোরিটা তোমাদের বললাম রিগার্ডিং দিস বিশ্ব বাংলা গেট, ইটস ইন্টারেস্টিং। তোমরা সবাই যাবে, সবাই এনজয় করবে, অ্যান্ড ডেফিনেটলি ফিরে এসে আমাকে ফিডব্যাক দেবে, কারণ তোমাদের ফিডব্যাকের ওপরে আমি সেটাকে আবার রিভিউ করতে পারবো। সো উইথ দিস আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। বাট দেন বিফোর দিস এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের দেব, যেগুলো তোমরা হয়তো হাফ জানো বা জানো না, বা জানতে চাও, বা হয়তো প্রপারলি জানো না, সেই সমস্ত ব্যাপারে নানা রকম টপিকের উপরে। বাট সেগুলো পেতে হলে তোমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বাট সাবস্ক্রাইব তো করবেই, সাথে লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, গুড নাইট।